নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে টার্গেট গভ জব বাংলা এই চ্যানেল থেকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে রীতিমতো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমরা বিভিন্ন রকম আলোচনা করে থাকি। আজকে সেরকমভাবে আমরা জেনারেল নলেজ এই ইউনিট থেকে আলোচনা করতে চলেছি বিশ্বের শ্রেষ্ঠ আত্মজীবনী। কার জীবন কেমন ছিল, অর্থাৎ এই মহান মহান ব্যক্তিদের জীবন কেমন ছিল, এবং প্রতিটি বই একটি জীবনের অমূল্য মূল্য, একটা অমূল্য গল্প রেখেছে। তো এই সব কাহিনীগুলি অনুপ্রেরণায় ভরপুর, এগুলো সব জীবনের দিশা বদলে দিয়েছে। তো পরীক্ষার বিষয় মাথায় রেখে আমরা শুধু নাম বলবো না, এই আত্মজীবনীগুলি কার লেখা এইরকমভাবে বলবো না, আমরা চেষ্টা করব যাতে তোমরা মনে রাখতে পারো তাদের সম্পর্কে একেবারে ব্রিফ কিন্তু কার্যকরী কিছু কথা। তো তাই তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। আমি গত ক্লাসেও বলেছিলাম, কারণ আমাদের শুধু তথ্য নয়, সাথে থাকবে যুক্তি। তো আমরা আলোচনা শুরু করছি। আজকের প্রথম দেখে নেব যে আমরা এই যে জীবনীগুলো রেখেছি, সেই জীবনীগুলো মোটামুটি 5টি ভাগে ভাগ করে দিয়েছি। তো সেই 5টি ভাগে প্রথম ভাগে থাকবে রাজনীতি ও স্বাধীনতা সংগ্রামকারী যারা ছিল তাদের নিয়ে, তাদের আত্মজীবনী নিয়ে। দ্বিতীয় থাকবে স্পোর্টস থেকে, এবং তৃতীয় থাকবে সাহিত্য এবং শিল্পকলা থেকে, এবং চতুর্থ থাকবে বিনোদন জগৎ থেকে অর্থাৎ এন্টারটেনমেন্ট থেকে, এবং পঞ্চম থাকবে বাকি অন্যান্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক থেকে আরও যারা আইকন রয়েছে তাদের নিয়ে। তো প্রথমে চলে আসবো রাজনীতি ও স্বাধীনতা সংগ্রাম নিয়ে। তো সর্বপ্রথম যার নাম আমরা যাকে বাপুজি বলে চিনি, মহাত্মা গান্ধী। তার লেখা বইয়ের নাম মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। তার এই আত্মজীবনী মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, সত্যের সাথে আমার পরীক্ষা নিরীক্ষার গল্প। গান্ধীজি নিজেই গুজরাটি ভাষায় এই বইটি লিখেছিলেন, পরে ইংরেজিতে অনুবাদ হয়। এটি কোনো সাধারণ আত্মকথন নয়, এটি একটি আধ্যাত্মিক যাত্রার দলিল। শৈশব থেকে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যের শিকার হওয়া, সেখান থেকে সত্যাগ্রহের জন্ম এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের অহিংসার প্রয়োগ, সব কিছুই নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। গান্ধীজি স্বীকার করেছেন তার নিজের ভুল, দুর্বলতা ও পরিশুদ্ধির পথ, যা এই বইটাকে অসাধারণ সৎ করে তুলেছে। বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ আত্মজীবনী হিসাবে এই বইটি স্বীকৃত। এরপরে আসবো দ্বিতীয়, জওহরলাল নেহেরু। ব্রিটিশ কারাগারের অন্ধকারে প্রকোষ্ঠে বসে নেহেরু লিখেছিলেন এই অসাধারণ বই টুয়ার্ড ফ্রিডম। টুয়ার্ড ফ্রিডম, এটি জওহরলাল নেহেরুর আত্মজীবনী। পরাধীন ভারতের বুকে একজন স্বপ্নদ্রষ্টার যন্ত্রণা, রাজনৈতিক দর্শন এবং স্বাধীন ভারত গড়ার অঙ্গীকার ফুটে উঠেছে প্রতিটি পাতায়। নেহেরু ভারতের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার প্রতি গভীর অনুরাগও প্রকাশ করেছেন। পরে তিনি দ্য ডিসকভারি অব ইন্ডিয়া লেখেন, যেটিও একটি কালজয়ী রচনা। চলে আসবো তার পরবর্তী আমাদের অটোবায়োগ্রাফি, মৌলানা আবুল কালাম আজাদের লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম, অর্থাৎ ভারত স্বাধীন হলো। দেশভাগের বেদনা ও স্বাধীনতার ইতিহাসের এক অনন্য দলিল ইন্ডিয়া উইন্স ফ্রিডম। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসাবে আজাদ দেশভাগের নেপথ্যের রাজনৈতিক সমঝোতা ও জিন্নার অনমনীয় মনোভাবের এক সাহসী ও স্পষ্ট বিবরণ দিয়েছেন। এই বইটির কিছু অংশ তার মৃত্যুর 30 বছর পরেও প্রকাশ করা হয়নি, এতটাই স্পর্শকাতর ছিল এই তথ্যগুলি। এরপর চলে আসবো চতুর্থ, ভগৎ সিংয়ের লেখা ওয়াই আই অ্যাম অ্যান অ্যাথেইস্ট, আমি কেন নাস্তিক, এই বইটিতে। তো ভগৎ সিং জেলের অন্ধকারে ফাঁসির অপেক্ষায় বসে মাত্র 23 বছর বয়সে এই যুক্তিতর্কে ভরা প্রবন্ধটি লিখেছিলেন। এটি ঠিক পূর্ণ আত্মজীবনী নয়, কিন্তু একজন বিপ্লবীর অন্তর্জীবনের সবচেয়ে সৎ প্রকাশ। ঈশ্বরের অস্তিত্ব নিয়ে তার দার্শনিক যুক্তি, শোষণমুক্ত সমাজের স্বপ্ন এবং মৃত্যুকে ভয় না পাওয়ার সাহস,
সব কিছুই এই ছোট্ট বইটিতে অমর হয়ে আছে। এরপরে চলে আসবো আইকনস অফ ডেমোক্রেসি থেকে। প্রথমে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার লেখা লং ওয়াক টু ফ্রিডম। লং ওয়াক টু ফ্রিডম মানে স্বাধীনতার দীর্ঘ পথ। 27 বছর বয়সে রোবেন আইল্যান্ডের কারাগারে থেকেও যে মানুষ তার আদর্শ থেকে এক পাও সরেননি, সেই ম্যান্ডেলার জীবন কথা। বর্ণবাদের বিরুদ্ধে লড়াই, কারাজীবন এবং ক্ষমা ও মিলনের রাজনীতি এই বইতে মানব জাতির অদম্য মনোবলের প্রতীক। সো লং ওয়াক টু ফ্রিডম এইটার আমি কভার পেজ পাইনি, তাই তার আরেকটি ছবি দিয়ে দিয়েছি আরেকটি টেক্সটের, কিন্তু তোমাদের আমি লিখে দিলাম লং ওয়াক টু ফ্রিডম, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার বইটার নাম। ঠিক আছে, নেক্সট আসবো বারাক ওবামা। বারাক ওবামার যেটি তার আত্মজীবনী তা হচ্ছে দ্য অডাসিটি অফ হোপ। এর একটা অল্টারনেট টাইটেলও আছে, সেটাও আমি তোমাদের দিয়ে দিই। ড্রিমস অফ মাই ফাদার। ড্রিমস অফ মাই ফাদার। সো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতির জীবন কাহিনী। কেনিয়ান পিতা ও শ্বেতাঙ্গ মার্কিন মায়ের সন্তান হিসেবে পরিচয়ের সংকট থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত এক অবিশ্বাস্য যাত্রা এই বারাক ওবামার আত্মজীবনীতে লেখা রয়েছে। এবার আসবো অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার তার আত্মজীবনী মে ক্যাম্প, এই মে ক্যাম্পে অর্থাৎ আমার সংগ্রাম, এইটি ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আত্মজীবনীগুলির মধ্যে একটি। 1923 থেকে 1924 সালে কারাগারে থাকাকালীন এটি তিনি লিখেছিলেন। নাৎসি মতাদর্শের উৎস বোঝার জন্য এই বইটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটি পড়তে হয়ে আমাদের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিটাকে কিন্তু অবশ্যই রাখতে হবে। এরপরে রয়েছে বেনিটো মুসোলিনি। বেনিটো মুসোলিনি তিনি ফ্যাসিবাদের উত্থানের আত্মকথা বলে তিনি একটা বই লিখেছিলেন। এখানে ইতালিতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার ইতিহাস ও তার নিজস্ব বয়ান তিনি এখানে ব্যক্ত করছেন। এছাড়া মনমোহন সিং তার লেখা চেঞ্জিং ইন্ডিয়া ও জে.বি. কৃপালিনীর লেখা মাই টাইমস, এই দুটি বই আধুনিক ভারত গড়ার রূপকারদের আত্মকথা। তো এগুলো গেল আমাদের প্রথম পার্ট থেকে। এবার সেকেন্ড পার্টে আসবো স্পোর্টস বা ক্রীড়া জগৎ থেকে। সর্বপ্রথম সচিন তেন্ডুলকর, দ্য লিটল মাস্টার, তার লেখা আত্মজীবনীর নাম প্লেয়িং ইট মাই ওয়ে। প্লেয়িং ইট মাই ওয়ে, প্লেয়িং ইট মাই ওয়ে। ক্রিকেটের ঈশ্বরের 24 বছরের দীর্ঘ যাত্রার কথা এখানে রয়েছে। মাত্র 16 বছরে আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রবেশ, 100টি আন্তর্জাতিক শতরান, 200টি টেস্ট ম্যাচ খেলা, এই পথে কতটা তিনি ত্যাগ ও পরিশ্রম দিয়েছিল তার অকপট বিবরণ তিনি দিয়েছেন। এছাড়া পিতার মৃত্যু শোকের মধ্যে মাঠে নেমে শতরান করার মুহূর্তগুলি পাঠককে আবেগপ্লাবিত করেছিল। এবারে চলে আসবো দাদা সৌরভ গাঙ্গুলি। 1 সেঞ্চুরি ইজ নট এনাফ, তার লেখা এই আত্মজীবনী 1 সেঞ্চুরি ইজ নট এনাফ। ভারতীয় দলের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরও যে মানুষ মাথা উঁচু করে ফিরে এসেছিলেন, সেই দাদার গল্প এখানে। গ্রেগ চ্যাপেলের সাথে বিতর্ক, টিমে ফিরে আসা এবং আত্মবিশ্বাসের পুনরুদ্ধারের এর রোমাঞ্চকর কাহিনী 1 সেঞ্চুরি ইজ নট এনাফ। এরপরে আসবো সুনীল গাভাস্কর, তার লেখা সানি রেজ। হেলমেটহীন যুগে ওয়েস্ট ইন্ডিজের ভয়াবহ ফাস্ট বোলারদের সামনে দাঁড়িয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাস লেখার গল্প এই সানি রেজ। তাকে বলা হতো লিটল মাস্টার। এই শুরুর দিনগুলির সরস বর্ণনা তিনি এত সুন্দর প্রাঞ্চল করে এখানে লিখেছেন। এবারে আসবো যুবরাজ সিং। যুবরাজ সিংয়ের লেখা দ্য টেস্ট অফ মাই লাইফ। 2011 সালের বিশ্বকাপ জয়ের পরপরই তিনি হয়ে পড়লেন এমন এক মরণাত্মক রোগের শিকার, তার নাম ক্যান্সার।
সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার এবং আবার মাঠের আমার সেই অদম্য লড়াইয়ের গল্প আমরা পাবো দ্য টেস্ট অফ মাই লাইফে। এরপর ম্যারি কম তিনি লিখেন আনব্রেকেবল মণিপুরের এক সাধারণ গরিব পরিবারের মেয়ে থেকে 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার হয়ে ওঠার গল্প। দারিদ্র্য, সামাজিক বাধা, মাতৃত্ব সব কিছুকে অতিক্রম করে তিনি জয়ের এক অপূর্ব কাহিনী লিখেছেন এই দ্য আনব্রেকেবল। এরপরে আসবো উসিয়ান বোল্ট, তার লেখা ফাস্টার দ্যান লাইটনিং, বিশ্বের দ্রুততম মানুষের জীবন কথা। জামাইকার এক ছোট্ট গ্রাম থেকে উঠে এসে 3টি অলিম্পিকে 8টি সোনার পদক জয়, তার অদ্ভুত ব্যক্তিত্ব, প্রশিক্ষণের কঠোরতা এবং ট্র্যাকে ঝড় তোলার গল্প আমরা এটাতে পাই। এরপর রয়েছে বিশ্বনাথ আনন্দ, তার লেখা মাইন্ড মাস্টার, 5 বারের বিশ্ব দাবা চ্যাম্পিয়নের মানসিক শক্তির রহস্য এখানে রচিত রয়েছে। দাবার ছকে শুধু ঘুঁটি সরানো নয়, এটি জীবন যুদ্ধেরও রূপক। এবারে আসবো আরও কিছু লেখা অলিম্পিক ড্রিমস থেকে, যেমন পিটি উষার লেখা গোল্ডেন গার্ল, অভিনব বিন্দ্রার লেখা আ শট অ্যাট হিস্টোরি, দীপা কর্মকারের লেখা দ্য স্মল ওয়ান্ডার। এই সবগুলি কিন্তু ভারতের অলিম্পিক স্বপ্নের রূপকার। এগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে। নেক্সট চলে আসবো এবারে সাহিত্য ও শিল্পকলা থেকে। প্রথমে আসবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, তার লেখা জীবন স্মৃতি ছেলেবেলা। বিশ্বকবির শৈশব ও যৌবনের এক অমূল্য স্মৃতিচারণ। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির জীবন, প্রকৃতির প্রতি ভালোবাসার জন্ম এবং কবি চেতনার বিকাশের এক নস্টালজিক আলেখ্য। ছেলেবেলার শিশু রবির চোখে দেখা পৃথিবীর বর্ণনা বাংলা সাহিত্যের এই অমর সম্পদ। জীবন স্মৃতি, ছেলেবেলা, এগুলো ছিল তার আত্মজীবনী। এবারে আসবো সত্যজিৎ রায়, যখন ছোট ছিলাম। অস্কার জয়ী পরিচালকের বাল্যকালের রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং শিল্পের প্রতি তার অনুরাগের শুরুর গল্প। তার বাবা সুকুমার রায়ের অকাল মৃত্যু এবং তারপরেও সৃষ্টিশীলতার পথে এগিয়ে যাওয়ার কাহিনী এখানে বর্ণিত হয়েছে। এরপরে আসবো রাস্কিন বন্ডের লেখা দ্য ল্যাম্প ইজ লাইফ। মুসৌরি ও দেহরাদুনের পাহাড়ের কোলে কাটানো জীবনের এক শান্ত কিন্তু গভীর এখানে আলেখ্য রয়েছে। প্রকৃতির প্রতি প্রেম, নিঃসঙ্গতা এবং লেখালেখির নেশার অপূর্ব মিশেল এই লেখাটি তাকে আমাদের পাঠকের কাছে এক অন্যমুক্ত করেছে। এবারে চলে আসবো এন্টারটেনমেন্ট জগৎ থেকে, বিনোদন জগৎ থেকে। প্রথমে আসবো মান্নাদের লেখা জলসাঘরে, জীবনের জলসাঘর। বাংলা ও হিন্দি সঙ্গীতের কিংবদন্তির সুরের জগতে প্রবেশের গল্প এখানে অত্যন্ত নিদারুণভাবে রয়েছে। সাফল্যের পেছনের অক্লান্ত পরিশ্রম এবং শিল্পী জীবনের উত্থান ও পতন এখানে রয়েছে। এবারে আসবো রবিশঙ্কর, মাই মিউজিক মাই লাইফ। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার এক জাদুকরী যাত্রা। জর্জ হ্যারিসন ও বিটলসের সাথে তার সম্পর্ক ও পশ্চিমী বিশ্বে সেতার বিপ্লবের গল্প এখানে রয়েছে। এরপরে আসছে সেলিম আলী, তার লেখা দ্য ফল অফ হিজ স্প্যারো। ভারতের বার্ডম্যান, পক্ষী বিশারদের জীবন। একটি চড়াই পাখির পড়ে যাওয়া থেকে পাখি পর্যবেক্ষণের প্রতি আজীবন অনুরাগ জন্মানোর গল্প। প্রকৃতি সংরক্ষণের এক অনন্য দলিল এটি। এরপরে আসবো পরমহংস যোগানন্দ, তার লেখা অটোবায়োগ্রাফি অফ এ যোগী। আধ্যাত্মিকতা ও যোগ সাধনার এক অপূর্ব জগতের দরজা খুলে দেওয়া এই বই। স্টিভ জবস মৃত্যুর আগে তার আইপ্যাডে এই বইটি রেখেছিলেন। এটি তার সবচেয়ে প্রিয় বই ছিল। এরপরে চলে আসবো বিনোদন জগতের আরও এক দিকপাল, চার্লি চ্যাপলিন, তার আত্মজীবনী। চরম দারিদ্র্যের মধ্যে লন্ডনের বস্তিতে শৈশব কাটিয়ে হলিউডের সবচেয়ে বড় তারকা হয়ে ওঠার রূপকথার মতো বাস্তব গল্প এখানে রয়েছে। নেক্সট মাইকেল জ্যাকসন,
তার লেখা মুনওয়াক, পপ সম্রাটের শৈশব থেকে থ্রিলারের পৃথিবী জয় পর্যন্ত যাত্রা, সঙ্গীতের প্রতি তার উন্মাদনা এবং তারকা জীবনের একাকিত্বের কথা এখানে বর্ণিত হয়েছে। নেক্সট, দিলীপ কুমার, সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো। ভারতীয় সিনেমার ট্র্যাজেডি কিং এর অভিনয় জীবন ও ব্যক্তিগত সম্পর্কের গভীর বিশ্লেষণ। 98 বছরের দীর্ঘ জীবনের অমূল্য অভিজ্ঞতা তিনি লিখে গেছেন দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডোতে। নেক্সট চলে আসবো প্রিয়াঙ্কা চোপড়া। তিনি লিখেছেন আনফিনিশড। বলিউড থেকে হলিউড পর্যন্ত তার এই সাহসী সফর, একজন ভারতীয় মেয়ে কিভাবে পুরো বিশ্বকে জয় করলেন তার অকপট গল্প রয়েছে তার আত্মজীবনী আনফিনিশডে। এবারে চলে আসবো ইতিহাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ আত্মজীবনী থেকে। প্রথমে আসবো এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার। রামেশ্বরমের এক দরিদ্র মৎস্যজীবীর ছেলে থেকে ভারতের মিসাইল ম্যান ও রাষ্ট্রপতি হওয়ার অনুপ্রেরণামূলক যাত্রা। ইসরো ও ডিআরডিওতে তার কাজ, পোখরান পরমাণু পরীক্ষায় ভূমিকা, সব কিছুই সরল ভাষায় এখানে বর্ণিত। শুধু ভারত নয়, সারা বিশ্বের তরুণদের অনুপ্রাণিত করে এই বইটি। এরপরে আসবো বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর, ওয়েটিং ফর এ ভিসা। অস্পৃশ্যতার বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করা সত্ত্বেও ভারতে হোটেলে ঘর না পাওয়ার অভিজ্ঞতা, দলিত জাতির অধিকার আদায়ের সংগ্রামের এক বাস্তব চিত্র এখানে ফুটে উঠেছে। এরপরে রয়েছে মালালা ইউসুফজাই, আই অ্যাম মালালা। পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবানের বুলেট মাথায় নিয়েও শিক্ষার অধিকারের জন্য লড়াই না ছেড়ে দেওয়া এক কিশোরীর বিশ্বজয়ের গল্প। ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ নোবেল পুরস্কার প্রাপ্তের এই কাহিনী। এরপরে আসবো বাবর। বাবরের লেখা বাবরনামা। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার নিজের হাতে লেখা ডায়েরি, তুজুক ই বাবরি। যুদ্ধ জয়, পরাজয়, প্রেম, প্রকৃতির বর্ণনা সব কিছু মিলিয়ে এটি একটি বিস্ময়কর সাহিত্যকৃতি। এবারে আসবো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। আমেরিকার অন্যতম প্রতিষ্ঠার অন্যতম এক উন্নয়নের গল্প। তার বিখ্যাত 13টি গুণ অনুশীলনের পদ্ধতি আজও বিশ্বের কোটি মানুষ অনুসরণ করেন। সো বাবরনামা এবং বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের লেখা অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট আসবো ফুলন দেবী। ফুলন দেবীর তার অটোবায়োগ্রাফি, জাস্ট সিম্পলি অবিচার ও শোষণের বিরুদ্ধে এক নারীর ডাকাত হয়ে ওঠার এবং পরে সাংসদ হওয়ার রক্তক্ষয়ী ইতিহাস। এরপরে রয়েছে সিগমন্ড ফ্রয়েড, অ্যান অটোবায়োগ্রাফি স্টাডি। মনোবিজ্ঞানের দলিল, মনোবিজ্ঞানের জনক এবং মানুষের অবচেতন মন নিয়ে তার যুগান্তরকারী গবেষণার কথা এখানে বর্ণিত হয়েছে। এবারই আমরা চেষ্টা করেছি লেখক যারা লিখেছেন তাদের মূল বিষয়বস্তু এবং বইয়ের ধরনগুলি কেমন ছিল একেবারে সমাপ করার চেষ্টা করছি। যেমন সত্যের অনুসন্ধানী কারা ছিলেন? মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর। তাদের মূল বিষয় ছিল আত্মবিশ্লেষণ ও সামাজিক অবিচারের প্রতিবাদ করা। তাদের বইয়ের ধরনগুলো দার্শনিক ও চিন্তাশীল ছিল। এবারে আসবো স্রষ্টাকার বা ড্রিমার্স আর রূপকার। এক্ষেত্রে আমরা বলতে পারি এপিজে আব্দুল কালামের বইটাকে রাখতে পারি। শচীন তেন্ডুলকর, তারা কঠোর পরিশ্রম করেছে, ত্যাগ করেছে, তাই তারা স্বপ্ন পূরণ করেছে। তো এগুলো হচ্ছে ইন্সপিরেশনাল। এবার আসবো নিখুঁত পর্যবেক্ষক, অবজারভার্স, যেমন সত্যজিৎ রায় ছিলেন, রাস্কিন বন্ড ছিল,
তাদের শৈশবের স্মৃতি, প্রকৃতি ও শিল্পের প্রতি প্রেম। তো এগুলো হচ্ছে নস্টালজিক এবং পোয়েটিক। এবার আসবো রিভলিউশনারিস বা বিপ্লবী সত্তা, পরাধীনতা, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই, আপোষহীনতার সাথে। তো এগুলো হচ্ছে সাহসী এবং বিদ্রোহী। তো তোমরা এরকম ক্যাটেগরাই করে নিতে পারো, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি যদি এই আলোচনাটি সঠিকভাবে শুনে থাকো তাহলে হয়তো অনেকটা তোমাদের কথা ক্লিয়ার হবে। এবং এখান থেকে একটা নিশ্চয়ই তোমরা মেসেজও পাচ্ছ যে আমাদের লাইফে আমাদেরকে কেমন করে গড়তে হবে। আমাদের লাইফে সবাইকে কিন্তু এই প্রতিটি সফল জীবনের পেছনে রয়েছে ব্যর্থতা, অন্ধকারের ইতিহাস। তার মানে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এরকম ব্যর্থতা, অন্ধকার থাকবে। তো সেই থাকা সত্ত্বেও আমাদের কিন্তু সংগ্রাম ছাড়লে হবে না, আমাদের লড়াই করতে হবে, সেটা আমাদের পরীক্ষার জন্য হোক বা জীবনের জন্য হোক। তো এই লড়াই করার জন্য অনেক সময় কিন্তু আমরা ব্যর্থতা স্বীকার করবই। তো সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে পারসিস্টেন্স বা অধ্যাবসায়। সেটি কি? ক্রীড়া থেকে রাজনীতি, দেখো জেদ আর অধ্যাবসায়ই হলো এই সমস্ত ব্যক্তিদের মূল চাবিকাঠি, আমরা তা দেখলাম। এরপরে হচ্ছে সত্যনিষ্ঠা, অর্থাৎ নিজের ভুল ও দুর্বলতাগুলোকে অকপটে স্বীকার করতে হবে এবং সেগুলোকে সাহসের সাথে সেগুলোকে সঠিক করতে হবে। আর সবশেষে তাহলে যদি আমরা এগুলোকে করতে পারি তাহলে উত্তরাধিকার, অর্থাৎ একটা জীবন কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পথপ্রদর্শক হয়ে উঠতে পারে তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। এবারে একদম শেষ করব এইভাবেই, এই কথা বলেই। দেখুন আরও অনেক কিছু কিন্তু অটোগ্রাফি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা যেতেই পারে। তো সেটা তোমাদের জন্য তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো পরবর্তী আরও বিস্তারিত আনতে। আসলে প্রতিটি কভার পেজের পেছনেই লুকিয়ে আছে একটা বড় বিশাল মস্ত একটা মহাকাব্য। তার মানে শুধু কভার পেজ নয়, শুধু টাইটেল নয়, এর ভেতরে ওদের কাহিনী বা ওনাদের কাহিনীটা তার অনেক অনেক অর্থপূর্ণ। তাই তোমাদের সেগুলোকে জানতে হবে, বুঝতে হবে। কারণ আমরা এই ছোট্ট জীবনে একটা মানুষের জীবনের অন্তিম ক্ষণে পৌঁছে তাদের অভিজ্ঞতার ভাণ্ডারটাকে পড়ছি। তাই আমরা নিজেদেরকে যদি ডেভেলপ করতে চাই তাহলে আত্মজীবনী এই মহান মহান ব্যক্তিদের পড়লে অবশ্যই আমাদের খুবই খুবই উপকার হবে। তাই এই তিরিশটির বেশি ছিল, রাতার আমার মনে হয় 35টি ছিল। আত্মজীবনীগুলো শুধু কথা নয় বা বইয়ের নাম নয়, এগুলো কিন্তু জীবনের পাঠশালা। ওকে, সো আশা করি এই আলোচনাটি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।